আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ছাত্রবিতান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অভিনন্দন এবং সুস্বাগতম। আমি তোমাদের অভিজিৎ স্যার। আজ তোমাদের নবম শ্রেণীর ইতিহাসের প্রথম চ্যাপ্টার ফরাসি বিপ্লব অধ্যায়টি আমি পড়াবো। সুন্দর গল্প করে প্রশ্নোত্তর সমেত এবং প্রত্যেকটা জায়গা তোমরা যাতে বুঝতে পারো সেই ব্যবস্থা এই ভিডিওর মধ্যে থাকছে। তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখো। তোমাদের পড়ানোর সুবিধার্থে সমগ্র ফরাসি বিপ্লব অধ্যায়টি আছে, আমি অধ্যায়টিকে 3টি পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে থাকছে ফরাসি বিপ্লবের কারণ বা বিপ্লব পূর্ব ফ্রান্সের অবস্থা। দ্বিতীয় পর্বে থাকবে ফরাসি বিপ্লবের বিভিন্ন পর্যায় এবং রাজার পদচ্যুতি, রাজাকে গিলোটিন যন্ত্রে হত্যা এবং তার সঙ্গে অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্নোত্তরের আলোচনা। পরের ভিডিও তোমরা দেখবে রাজাকে কিভাবে সিংহাসন থেকে নামিয়ে দেওয়া হলো, সিংহাসনচ্যুত করা হচ্ছে, রাজা ক্ষমতা চলে যাচ্ছে, রাজা প্রাণ ভয়ে ছদ্মবেশে বিদেশে চলে যেতে চাইছে। অস্ট্রিয়া সীমান্তের কাছে যখন চলে গেছে, ফ্রান্সের পাশে অস্ট্রিয়া বলে একটি দেশ, অস্ট্রিয়া সীমান্তের কাছে যখন চলে গেছে তখন দেশের জনগণ তাকে ধরে ফেলছে। রাজা ভয়ে পালিয়ে যাচ্ছে, দেশের জনগণ ধরে ফেলছে এবং রাজাকে তারা চিনতো না, দেশের সাধারণ জনগণ তো চিনতো না। রাজার যে মুদ্রা ছিল সেই মুদ্রার প্রতিকৃতি দেখে, সেই ছবিটা দেখে রাজাকে তারা চিনতে পারছে এবং সপরিবারে রাজা ধরা পড়ে যাচ্ছে। রাজাকে পুনরায় ফিরিয়ে নিয়ে এসে দুর্গে বন্দি করে রাখা হচ্ছে এবং এক সময় দেখা যায় রাজাকে গিলোটিন যন্ত্রে রোবসপিয়ার হত্যা করছে, সন্ত্রাসের শাসন শুরু হচ্ছে। তৃতীয় পর্বে থাকছে ফ্রান্সের সন্ত্রাসের শাসন, ডাইরেক্টরি শাসন এবং ফরাসি বিপ্লবের সর্বশেষ পর্যায়, সঙ্গে প্রশ্নোত্তরের আলোচনা। খুবই সুন্দর একটি ভিডিও, সকলকে অনুরোধ ভিডিওটি মন দিয়ে দেখো। ফরাসি বিপ্লবের পর্ব 1 হিসেবে পড়াচ্ছি আমি। ফরাসি বিপ্লবের কিছু প্রাক কথন, যেগুলি ক্লাস 9 এর শর্ট প্রশ্নের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এবং বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো পরীক্ষায় আসে। আমি যেমন গল্প হিসাবে তোমাদের ফরাসি বিপ্লব পড়াবো, একই সাথে পরীক্ষা উপযোগী ভাবে যে ছোট ছোট প্রশ্নগুলো আসে প্রত্যেকটা টাচ করে 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 বলে যাবো, তাতে করে কি হবে তোমাদের মাথার মধ্যে সেগুলি সুন্দরভাবে গেঁথে যাবে এবং পরীক্ষার সময় কাজে দেবে। কথার মানে বুঝে পেতে হবে। ফরাসি বিপ্লব শব্দটি ফরাসি এবং বিপ্লব দুই শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। ফরাসি শব্দের অর্থ কি? ফরাসি শব্দের অর্থ হলো ফ্রান্সের জনজাতি। এবং বিপ্লব শব্দের অর্থ কি তোমরা নিশ্চয়ই জানো। বিপ্লব শব্দের অর্থ হলো আমূল পরিবর্তন। আমূল পরিবর্তন কাকে বলে গো? অর্থাৎ মূল সমেত পরিবর্তন। একটি গাছ ছিল, সেই গাছটা উপড়ে ফেলে নতুন গাছ বসানো হলো, সেটাকে বলবো তো আমূল, নাকি? আমূল পরিবর্তন এলো ফ্রান্সের ক্ষেত্রে। আমূল পরিবর্তন এলো। ফ্রান্স হলো ইউরোপ মহাদেশে একটি দেশ, সেই দেশে আমূল পরিবর্তন আসছে। কি পরিবর্তন আসছে? আমূল পরিবর্তনটা কি? আগে ছিল কার শাসন? রাজার শাসন, অর্থাৎ রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল ফ্রান্সে, রাজারা শাসন করতে। এখন রাজার ক্ষমতা চলে গেল, রাজতন্ত্র থেকে কাদের শাসন প্রতিষ্ঠা হলো? প্রজাদের শাসন প্রতিষ্ঠা হলো, যাকে বলা হচ্ছে প্রজাতন্ত্র। এই যে রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হলো কবে, সময়কালটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসে, মনে রাখবে। 1789 খ্রিস্টাব্দে এই পরিবর্তন এলো। সালটা মনে রাখার সুবিধার্থে আমি বলবো 1789, পরপর 3টে সংখ্যা, 789, 1789 খ্রিস্টাব্দে। তো এই যে পড়ছি আমরা, ফ্রান্সে রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। ফ্রান্সে কোন রাজতন্ত্র, কোন রাজবংশ প্রতিষ্ঠিত ছিল? রাজবংশ ছিল কি না, বুর্বো রাজবংশের রাজারা রাজত্ব করত। বয়চন্দন হর্ষ র বয়কা, বুর্বো রাজবংশে, রাজবংশ, ফ্রান্সে বুর্বো রাজবংশের রাজারা শাসন করত এই বিপ্লবের সময়কার। তাদের রাজধানী কোথায় ছিল? তাদের রাজধানী ছিল ভার্সাই নগরী। এগুলি সবই মাল্টিপল চয়েস প্রশ্ন এবং এক কথায় প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। রাজধানী ছিল ভার্সাই নগরী। তো রাজাদের কথা পড়ছি, তাহলে রাজাদের নাম তো আমরা ডেফিনেটলি ভাবে জানবো। রাজা কারা ছিলেন, রাজাদের নাম কারা, কি ছিল? ফরাসি বিপ্লবের সময় কে রাজা ছিলেন? শর্ট প্রশ্ন পড়ে। ফরাসি বিপ্লবের সময় রাজা ছিলেন কে? রাজা ষোড়শ লুই। ষোড়শ লুই। তো তার আগে রাজা কে ছিলেন? ষোড়শ লুই আগে ছিলেন
পঞ্চদশ লুই। পঞ্চদশ লুই এর আগে কে রাজা ছিলেন? রাজা ছিলেন চতুর্দশ লুই। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি বলতো, আমরা দেখতে পাচ্ছি লুই রাজারা রাজত্ব করছেন। বূর্ব রাজবংশের লুই রাজারা ফ্রান্সে রাজত্ব করতেন ফরাসি বিপ্লবের প্রাক্কালে। এই রাজাদের একটি করে বিখ্যাত উপাধি ছিল। কি উপাধি ছিল কেউ বলতে পারবে তোমরা? বেশ, আমি বলে দিচ্ছি। চতুর্দশ লুইকে বলা হতো কি? সূর্য রাজা। শর্ট প্রশ্নের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সূর্য রাজা। চতুর্দশ লুইয়ের উপাধি ছিল সূর্য রাজা। পরীক্ষা প্রশ্ন আছে সূর্য রাজা কাকে বলা হতো, তোমরা কি বলবে? চতুর্দশ লুই। নেক্সট, পঞ্চদশ লুইয়ের উপাধি কি ছিল? প্রজাপতি রাজা। কেন এরকম উপাধির কারণ কি? প্রজাপতি বলা হতো কেন? প্রজাপতি যেমন শৌখিন, সেরকম চতুর্দশ লুই ছিলেন, সরি পঞ্চদশ লুই ছিলেন খুবই শৌখিন। আর ষোড়শ লুইয়ের তেমন কোনো উপাধি থাকেনি, তিনি ছিলেন ফরাসি বিপ্লবের সময়কালের রাজা। ফরাসি বিপ্লবের সময়কার রাজা। ওকে, এরপর এই সকল রাজারা অর্থাৎ চতুর্দশ লুই, পঞ্চদশ লুই এবং ষোড়শ লুই একটি করে বিখ্যাত উক্তি করেছিলেন। উক্তিগুলো আমাদের পড়তে হবে, পরীক্ষা প্রশ্ন আছে। চতুর্দশ লুইয়ের বিখ্যাত উক্তি তোমরা নিশ্চয়ই অনেকেই জানো। চতুর্দশ লুই কি বলেছিলেন বলো? তিনি বিখ্যাত উক্তি করেছিলেন, আই অ্যাম দ্য স্টেট, আই অ্যাম দ্য স্টেট। অর্থাৎ বাংলাতেও বলবে, বাংলাতেও পরীক্ষায় প্রশ্ন পড়ে, অর্থাৎ আমি রাষ্ট্র, আমি রাষ্ট্র। আমি রাষ্ট্র উক্তিটি কে করে? তোমাদের বলতে হবে রাজা চতুর্দশ লুই। রাজা পঞ্চদশ লুই একটি বিখ্যাত উক্তি করেছিলেন। কি উক্তি? তিনি বলেছিলেন, আমার পরেই মহাপ্রলয় আসছে, মহাপ্রলয় আসছে। রাজা ষোড়শ লুই একটা উক্তি করেছিলেন, বিখ্যাত উক্তি। সেই উক্তিটি হলো কি? আমার ইচ্ছাই আইন। অর্থাৎ তুমি যদি এদের উক্তিগুলি পড়ো তাহলে তুমি বুঝতে পারবে রাজাদের মধ্য দিয়ে এদের অহংকার, এদের উক্তির মধ্য দিয়ে একটা অহংবোধ, অহংকার প্রকাশ পেয়েছে। কেন? একজন রাজা বলছেন আমার ইচ্ছাই আইন। কোনো ব্যক্তির ইচ্ছা কখনো আইন হতে পারে একটি দেশে? রাজা বলছেন হ্যাঁ আমার ইচ্ছাই আইন। রাজা ষোড়শ লুই বলছেন। রাজা পঞ্চদশ লুই কি বলছেন? উনি বলেছিলেন আমার পরেই মহাপ্রলয় আসছে। তিনি বুঝতে পেরেছিলেন ফরাসি রাজতন্ত্র, ফরাসি দেশটি এমন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে ধীরে ধীরে অর্থনৈতিক ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ছে। রাজনৈতিক যে বিভিন্ন ঘটনাগুলি, রাজনৈতিক বিদ্রোহ বা জনগণের অসন্তোষ পরপর তীব্র হচ্ছে, অর্থনৈতিক অবস্থা ঢিলেঢালা হয়ে আসছে। সুতরাং রাষ্ট্রকে হয়তো আর বাঁচানো যাবে না, একটা প্রলয়, একটা ধ্বংস একটা যেন এগিয়ে আসছে। তিনি সেটা অনুধাবন করে বলেছিলেন আমার পরেই মহাপ্রলয় আসছে। এবং চতুর্দশ লুই বললেন কি? আই অ্যাম দ্য স্টেট, আমি রাষ্ট্র, আমি রাষ্ট্র। অর্থাৎ আমার কথাই শেষ কথা, আমি একাই হলাম রাষ্ট্র, তোমরা সবাই আমার প্রজা, আমার কথা তোমরা মেনে চলতে বাধ্য। এই সকল উক্তির মধ্য দিয়ে ওনাদের যে অহংবোধ, অর্থাৎ যে ওনারা ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী ছিলেন, সবচেয়ে বড় কথা যেটা, ওনারা ভাবতেন ঈশ্বর আমাদের পাঠিয়েছেন, আমরা হলাম ঈশ্বরের দূত, সুতরাং আমরা যা খুশি করতে পারি, আমরা আমাদের কাজের জন্য কারোর কাছে কোনো জবাবদিহি করতে বাধ্য নয়। এই ধারণা বিশ্বাসী হয়ে রাজারা দেশ পরিচালনা করছিলেন। এমন অবস্থায় একটা জনগণের অসন্তোষ, জনগণের ক্ষোভ, তার সাথে সাথে জনগণ বলতে নানা ধরনের জনগণ ছিল। তো বিভিন্ন শ্রেণী ছিল, ফ্রান্সের বিভিন্ন শ্রেণী ছিল, সামাজিকভাবে বিভিন্ন শ্রেণীর অস্তিত্ব ছিল। সেই বিভিন্ন শ্রেণীর ক্ষোভ থেকে আস্তে আস্তে ফরাসি বিপ্লবের দিকে ধাবিত হয়। এবার তোমাদের যেটা আমি পড়াবো সেটি হলো বিপ্লব পূর্ব ফ্রান্সের অবস্থা কেমন ছিল, ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের অবস্থাটা কেমন ছিল, তার সমাজ কেমন ছিল, তার অর্থনীতি কেমন ছিল, তার রাজনৈতিক অবস্থা কেমন ছিল, এই সকল জিনিসগুলো এখন তোমাদের পড়াবো। অর্থাৎ ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের অবস্থা বা ফরাসি বিপ্লবের কারণ খুবই নিয়ারেস্ট, তাই আমি অবলিক দিয়ে জিনিসটা রেখেছি। ফরাসি বিপ্লবের কারণগুলিকে মোটামুটি ভাবে তিনটি ভাগে ভাগ করা হয়। এছাড়াও আরেকটি এটা আছে, সেটা হচ্ছে দার্শনিকদের ভূমিকা। তিনটি ভাগে কি কি? সামাজিক কারণ বা ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের সামাজিক অবস্থা, অর্থনৈতিক কারণ বা ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা, এবং রাজনৈতিক কারণ।
যাই হোক, আমরা প্রথমে যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটি হলো ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সামাজিক অবস্থা কি ছিল বা ফরাসি বিপ্লবের সামাজিক কারণ কি ছিল। এটা আলাদা করে 4 নম্বরের প্রশ্ন আসে, অর্থনৈতিক কারণ 4 নম্বর প্রশ্ন আসে, রাজনৈতিক কারণ আসে, আবার দার্শনিক কারণটা তো মোস্ট ইম্পর্টেন্ট, এর সাথে এসেই থাকে। যদি সামগ্রিকভাবে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের অবস্থা কি ছিল বা ফরাসি বিপ্লবের কারণ ছিল 8 নম্বরের প্রশ্ন আসে, তখন তোমাকে কিন্তু সবকটাই লিখতে হবে। যাই হোক, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্য কি ছিল? সমাজ কেমন ছিল? সমাজ কোনটাকে বলে গো? এই যে মানুষজন, জাতি, ধর্ম, বর্ণ, এই সকল মিলিয়ে হচ্ছে যে কোনো দেশের সমাজ। ফ্রান্সও তার ব্যতিক্রম ছিল না। ফ্রান্সও একটা নির্দিষ্ট ধরনের সমাজ ছিল। সেই সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্য ছিল কি না, শ্রেণী বিভক্ত সমাজ। শ্রেণী সমাজ ব্যবস্থা বৈশিষ্ট্য হলো শ্রেণী বিভক্ত সমাজ। কেন শ্রেণী বিভক্ত? না, সমাজে মূল 3টি শ্রেণী ছিল। কি কি? সবার উপরে ছিল যাজক শ্রেণী, তারপরে ছিল অভিজাত শ্রেণী এবং সবার শেষে ছিল তৃতীয় সম্প্রদায়, যাকে থার্ড এস্টেট বলে অভিহিত করা হতো। তো আমরা দেখি আমাদের ভারতবর্ষেও সমাজ তো বিভিন্নভাবে বিভক্ত। হিন্দু সমাজের কথা বলছি, এখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, 4টি যে শ্রেণীর অস্তিত্ব আছে। ফ্রান্সের ক্ষেত্রে ছিল 3টি: যাজক শ্রেণী, বিপ্লব পূর্ব ফ্রান্স যাজক শ্রেণী, অভিজাত শ্রেণী এবং তৃতীয় সম্প্রদায়। তো যাজক শ্রেণী কারা? যাজক কাদের বলা হচ্ছে? আমাদের যেমন হিন্দু ধর্মে ব্রাহ্মণ আছে, পুরোহিত আছে, তেমনি ফ্রান্সের যারা চার্চের আরাধনা করতো, চার্চের কি বলবো প্রার্থনা এই সকল কাজগুলি করতো, পূজা আজার মতো যে বিষয়টা, তারা হচ্ছেন যাজক। তো যাজক শ্রেণী, এই যে আমি চার্ট একটা দেখিয়েছি, এই চার্টটা দেখার উদ্দেশ্য হচ্ছে ফ্রান্সে যাজক শ্রেণীর জনসংখ্যা কত ছিল, মোট জনসংখ্যা কত শতাংশ যাজক ছিল, কত শতাংশ অভিজাত ছিল এবং কত শতাংশ তৃতীয় সম্প্রদায় ছিল। আমরা যদি ফ্রান্সের জনসংখ্যা সেই সময় বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো ফ্রান্সের যাজক শ্রেণী ছিল মোট জনসংখ্যার প্রায় 1%, 1%। অভিজাত শ্রেণী কত ছিল? অভিজাত শ্রেণী ছিল মোট জনসংখ্যার প্রায় 2%। আর তৃতীয় সম্প্রদায় ছিল মোট জনসংখ্যার বেশিরভাগ, অর্থাৎ বাকি 97% জনগণ ছিল তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। এবার দেশের যে মোট সম্পদ, সেই সম্পদটার বিভাজনটা কিরকম ছিল? সম্পদের বিভাজন ছিল 20 থেকে 30% জমি ছিল যাজক শ্রেণীর হাতে। 20 থেকে 30%, মানে সব প্রায়, হ্যাঁ, একবারে কনফার্ম না, প্রায় 20 থেকে 30% জমি ছিল যাজক শ্রেণীর হাতে। 40 থেকে 50% জমি ছিল অভিজাতদের হাতে। বাকি যে পরিমাণ জমি পড়ে এলো, অর্থাৎ 25 থেকে 30% জমি ছিল এই তৃতীয় সম্প্রদায়ের হাতে। তো যাজক শ্রেণীর মধ্যেও ভাগ ছিল, উচ্চতর যাজক, নিম্নতর যাজক, এই সকল ভাগগুলি ছিল। উচ্চতর যাজক কারা ছিলেন? উচ্চতর যাজক ছিলেন যাদের বিশপ বলা হতো, যারা চার্চের উচ্চ ধরনের পুরোহিত টাইপের, যারা তাদেরকে বলা হতো বিশপ, সেই বিশপ ছিলেন উচ্চতর যাজক। এবং নিম্নতর যাজক কারা ছিলেন? ক্যানন, মঠাধ্যক্ষ, এই সকল দিয়ে বলা হতো নিম্নতর যাজক। এই যাজক শ্রেণী সামাজিকভাবে সবচেয়ে প্রতিপত্তিশালী ছিল। তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা ভোগ করতেন। তারা রাষ্ট্রকে কোনো কর দিতেন না। ঐশী চুক্তি নামে একটি চুক্তি হয়েছিল, সেই চুক্তি অনুসারে শুধুমাত্র দেশিম নামক একটি কর এবং স্বেচ্ছা কর, অর্থাৎ ইচ্ছা হলে কর দিতেন, নচেত দিতেন না। এই সকল সুবিধা যাজক শ্রেণী ভোগ করত। অর্থাৎ যাজক শ্রেণী বিরাট পরিমাণ সম্পদের অধিকারী হওয়া সত্ত্বেও, 20 থেকে 30% ভূমির অধিকারী হওয়া সত্ত্বেও এরা রাষ্ট্রকে কোনো কর দিচ্ছে না। রাষ্ট্র এক বিরাট পরিমাণ কর থেকে বঞ্চিত হচ্ছে। এরপর আসছি অভিজাত শ্রেণী। অভিজাত শ্রেণী কারা? অভিজাত শ্রেণী হলেন সরকারি আমলা, সরকারি চাকরিজীবী, রাজার খুব কাছের লোক, এবং এছাড়াও ছিল বিশেষ বিশেষ সামন্ত প্রভুরা, সামন্ত প্রভু এবং উচ্চ পদাধিকারী ব্যক্তি, বিচারক, এরা ছিলেন অভিজাত শ্রেণীর অন্তর্গত। এদের কাছে ভূমির পরিমাণ ছিল কত? দেশের মোট ভূভাগের 40 থেকে, মানে ভূভাগ বলতে এখানে কৃষিযোগ্য জমির কথা বলা হচ্ছে, 40 থেকে 50% জমি ছিল এদের হাতে। এরা জনসংখ্যা কত ছিলেন? খুবই সামান্য, ফ্রান্সের মোট জনসংখ্যার মাত্র 2%। এরা বিরাট পরিমাণ জমির অধিকারী হওয়া সত্ত্বেও একইভাবে যাজকদের মতোই রাষ্ট্রকে কোনো কর দিতেন না। তার ফলে রাষ্ট্র বিরাট পরিমাণ কর থেকে বঞ্চিত হতো। এরপর আসছে তৃতীয় সম্প্রদায়। তৃতীয় সম্প্রদায় কারা? এরা দুজন কেউ কর দিচ্ছে না, কেউ কর দিচ্ছে না।
তৃতীয় সম্প্রদায় একমাত্র সম্প্রদায় যারা রাষ্ট্রকে কর প্রদান করত, অথচ দেশের মোট যে জমি, সেই জমির মাত্র 25 থেকে 30% ছিল এই তৃতীয় সম্প্রদায়ের হাতে। তাহলে রাষ্ট্র চলবে কিভাবে? রাষ্ট্রে যে প্রায় 70 থেকে 80% জমি যাজক এবং অভিজাতদের হাতে, তারা রাষ্ট্রকে কোনো ভূমিকর দিচ্ছে না। রাষ্ট্রের আয়ের তো মূল উৎস ভূমিকর। তখন তো এত ব্যবসা বাণিজ্যের প্রসার থাকেনি, অন্যান্য যে যে জিনিসগুলি, অন্যান্য কর বর্তমানে যেগুলো আদায় হয় সে সকলের প্রসার থাকেনি। তাহলে রাষ্ট্রের মূল আয়ের উৎস ছিল ভূমিকর। সেই ভূমিকরটা থেকে রাষ্ট্র বঞ্চিত হচ্ছে, ফ্রান্সের রাজকোষ দেউলিয়া হয়ে আসছে। অর্থাৎ যাজক শ্রেণী এবং অভিজাত শ্রেণী কোনো কর দিচ্ছে না, কিন্তু এরা আবার রাজা তো কর আদায় করছেই তৃতীয় সম্প্রদায়ের কাছ থেকে, যাজক এবং অভিজাত শ্রেণীও এই তৃতীয় সম্প্রদায়ের কাছ থেকে একটি করে কর আদায় করছে। কি যাজক শ্রেণী নিচ্ছে? কি টাইথ বা টাইদ নামক ধর্মকর। পরীক্ষায় প্রশ্ন আসে, ফ্রান্সের বিপ্লব পূর্ব ফ্রান্সের ধর্মকরের নাম কি ছিল? তোমরা কি বলবে? টাইথ বা টাইদ। আর অভিজাত শ্রেণী কি আদায় করতেন? বিভিন্ন রকম সামন্ততান্ত্রিক কর। তোমরা পড়বে, আমি করগুলো দেখাবো যখন আমি এই কর বৈষম্য, এই অর্থনৈতিক ব্যবস্থাপনা আসবো। করগুলি আমি চার্ট করে রেখেছি, কোনটা কি বিভিন্ন রকম কর প্রচলন ছিল সেগুলো আমি প্রত্যেকটা বলবো। তো অভিজাত শ্রেণী যে সামন্ততান্ত্রিক কর, যেমন এই গ্যাবেল, লবণ কর, এইডস, এই সকল করগুলি, করভি, এই সকল করগুলি অভিজাত শ্রেণী জনগণের কাছ থেকে বা তৃতীয় সম্প্রদায়ের কাছ থেকে আদায় করত। তাহলে নিজেরা কর দিচ্ছে না, উপরন্তু তৃতীয় সম্প্রদায়ের কাছ থেকে কর আদায় করছে। আবার রাজাও, এই সকল রাজারাও তৃতীয় সম্প্রদায়ের কাছ থেকে কর আদায় করছে। অর্থাৎ আমরা দেখতে পাই ফ্রান্সের নিচের তলায় থাকা একেবারে সুবিধাহীন শ্রেণী কোনটা? এই তৃতীয় সম্প্রদায়, এদের কোনো সুবিধা ছিল না। আর সুবিধাভোগী শ্রেণী কোন কারা? এই যাজক শ্রেণী এবং অভিজাত শ্রেণী হলো ফ্রান্সের সুবিধাভোগী শ্রেণী। এবার তৃতীয় সম্প্রদায় কয়েকটি ভাগে বিভক্ত ছিল। কি কি? বুর্জোয়া, কাদের বলে আমি পড়ে আসছি, বুর্জোয়া, কৃষক এবং সাকুলিত। এখন প্রশ্ন হলো, বুর্জোয়া কারা? বুর্জোয়া কারা? বুর্জোয়া হচ্ছে ফ্রান্সের বংশ কৌলিন্যহীন অথচ পুঁজিপতি শ্রেণী। এদের হাতে টাকা আছে, কিন্তু এদের সামাজিক কোনো সম্মান নেই, সামাজিক কোনো অবস্থা নেই, মানে সামাজিক সম্মান নেই। কেন না? এদের বংশ কৌলিন্য নেই। এরা ব্যবসা বাণিজ্য করেছে নানাভাবে, একটা সম্প্রদায় ফ্রান্সে উঠে এসছে নিচুতলা থেকে, যাদের হাতে বেশ কিছু টাকা জমেছে। এরা হচ্ছেন কারা? এরা হচ্ছেন বুর্জোয়া। এই বুর্জোয়াদের ভাগ ছিল উচ্চ বুর্জোয়া বা হুটে বুর্জোয়া, মধ্য বুর্জোয়া এবং নিম্ন বুর্জোয়া। তো উচ্চ বুর্জোয়া কারা? উচ্চ বুর্জোয়া হলো, কে বলতে পারবে? ধনী, শিল্পপতি, ব্যাংকার, ব্যবসায়ী, এরা হলেন উচ্চ বুর্জোয়া। বড় বড় শিল্পপতি, বড় বড় ব্যাংকার, মানে ব্যাংকের টাকা পয়সা যে লেনদেন হয়, যে ব্যাংক, সেরকম ব্যাংক ফ্রান্সে ছিল, সেই ব্যাংকের মালিক, বড় বড় শিল্পপতি, এরা হলেন উচ্চ বুর্জোয়া বা হুটে বুর্জোয়া। এছাড়াও ছিল কি মধ্য বুর্জোয়া। মধ্য বুর্জোয়া কারা? সাহিত্যিক, আইনজীবী, চিকিৎসক, এরা হলেন মধ্য বুর্জোয়া। আর কি ছিলেন? আর ছিল নিম্ন বুর্জোয়া। নিম্ন বুর্জোয়া কারা? যারা অপেক্ষাকৃত, ওই শিক্ষক, চিকিৎসক, হ্যাঁ, এই ধর ক্ষুদ্র ব্যবসায়ী, চিকিৎসক না, চিকিৎসক মধ্য বুর্জোয়ার মধ্যে পড়ে, ঠিকাদার, ছোট ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার, এরা হলেন নিম্ন বুর্জোয়া। এদের সকলের হাতে কিন্তু টাকা আছে, কিন্তু বংশ কৌলিন্যের বড় অভাব আছে। তাহলে এই গেল বুর্জোয়া। এরপর কৃষক। কৃষক কারা ছিলেন? যারা জমি চাষবাস করে, ভূমির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, তারা হলেন কৃষক। এই কৃষকদের কিছু ভাগ ছিল ফ্রান্সে। কি কি? না, স্বাধীন কৃষক, ভাগ চাষী আর ভূমিদাস। তো স্বাধীন কৃষক, ভাগ চাষী, ভূমিদাস যাই হোক না কেন, প্রত্যেকেরই জীবন ছিল খুবই দুর্বিষহ। কারণ দেশের 80% মানুষ ছিলেন এই কৃষক শ্রেণীর অন্তর্গত, অথচ এদের উপর চাপানো ছিল এক বিরাট পরিমাণের করের বোঝা। যাই খরচা হোক, যাই কর লাগুক, সমস্ত কর, অধিকাংশ কর কারা বহন করবে? এই কৃষক শ্রেণী। কারণ ওরা তো জমি চাষ করে। আরে চাষ তো অভিজাতরা করে, চাষ তো যাজকরা করে, তাদের কোনো কর নেই। এরকমই এক, কি বলবো, যাকে বলা হচ্ছে মানে বৈষম্যমূলক কর ব্যবস্থা ফ্রান্সে চালু ছিল। এই তৃতীয় সম্প্রদায়ের কৃষক সম্প্রদায় ছিল সমস্ত কর বহনকারী সম্প্রদায়। এরপর আসছে কি? সাকুলেত। সাকুলেত কাদের বলা হতো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন ক্ষেত্রে তো খুবই ইম্পর্টেন্ট। সাকুলেত কারা? ফ্রান্সে সাকুলেত বলতে বোঝানো হতো শহরবাসী, খেটে খাওয়া সাধারণ মানুষ, যারা ছিলেন ভবঘুরে।
দিনমজুর, কুলি, রাজমিস্ত্রি এই সকল লোকেরা ছিলেন সাধারণভাবে সাঁকুলে। তাহলে এরা কি ছিলেন? ভবঘুরে, অর্থাৎ এরা গ্রাম থেকে শহরে এসে ভিড় করেছে এবং বস্তি টাইপের যে এলাকা হয় সেই এলাকায়, ঘিঞ্জি এলাকায় এরা বসবাস করছে। এরা নিজেরা কুলথ বা লম্বা মোজা পরতো না। কুলথ বা লম্বা মোজা পরতো না বলে, ব্রিচেস বা লম্বা টাইপের যে প্যান্ট, সেই প্যান্ট পরতো না বলে, হাঁটু পর্যন্ত প্যান্ট, এরা নিজেদেরকেই নিজেরা বিদ্রুপ করে সাকুলেত নামে পরিচয় দিত। নিজেদের শ্লেষাত্মক ভঙ্গিতে সাকুলেত নামে পরিচয় দিত। তো এই সকল সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ জমা হচ্ছিল, বিশেষত তৃতীয় সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ জমা হচ্ছে। এর সঙ্গে দেখতে পাই ফরাসি বিপ্লবী ঠিক প্রাক্কালে যাজক শ্রেণী এবং অভিজাত শ্রেণীও এই তৃতীয় সম্প্রদায়ের সঙ্গে যোগ দেয়। ফলে রাজার অবস্থা দুর্বিষহ হয়ে পড়ে। কারণ কি, এর আগে যাজক শ্রেণী এবং অভিজাত শ্রেণী রাজার সঙ্গে থাকতো, রাজাকে সমর্থন করতো। এখন এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বিপ্লবের পূর্বে, এই যাজক শ্রেণীর একটা অংশ, অভিজাত শ্রেণীর একটা অংশ এই তৃতীয় সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হয়েছিল এবং বিদ্রোহে সামিল হয়। ফলে ফরাসি বিপ্লব এক অবশ্যম্ভাবী পরিণতিতে ফ্রান্সের ক্ষেত্রে উন্মোচিত হয়। এরপর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থা কেমন ছিল, বা ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ কি ছিল, একই টপিক। তো প্রথমেই বলি, বিপ্লব পূর্ব ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। আমি বলছি না, বলছেন কে? এই উক্তিটি করেছেন কে? বিশিষ্ট অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ। নামটা মনে রাখবে, পরীক্ষায় শর্ট প্রশ্ন পড়ে যে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন ফ্রান্সকে কে? না, অ্যাডাম স্মিথ। কেন ভ্রান্ত? কেন ভ্রান্ত? মানে তো ভুল, ভুলভাল অর্থনীতি। কেন ফ্রান্সে ভুলভাল অর্থনীতি বলা হচ্ছে? সত্যি ফ্রান্সে এক যেন ভ্রান্ত অর্থনীতি চালু ছিল। এখানে বৈষম্যমূলক কর ব্যবস্থা চালু ছিল। বৈষম্যমূলক মানে যেটা হওয়া উচিত নয়, অর্থাৎ যাজক শ্রেণী অভিজাত শ্রেণীর হাতে, অভিজাত শ্রেণীর উপর কোনো করের বোঝা চাপানো নেই, অথচ দেশের বেশিরভাগ সম্পদ এদের হাতে। অপরদিকে তৃতীয় সম্প্রদায়ের হাতে সামান্য সম্পদ, দেশের মাত্র 25 থেকে 30% সম্পদ, তাদের উপর সবচেয়ে বেশি পরিমাণ কর। সবচেয়ে বেশি মিনস অধিকাংশ কর। তো কি কি কর ছিল? পরীক্ষা শর্ট প্রশ্নে খুব ইম্পর্টেন্ট। ফ্রান্সে টেইলি নামক একটি কর ছিল। টেইলি কি? টেইলি ছিল ফ্রান্সে, বলো কি বলতে হবে বলো? টেইলি ছিল ফ্রান্সের ভূমিকর। তাহলে ফ্রান্সের ভূমিকরের নাম কি গো? টেইলি। টেইলি ছিল ভূমিকর। এছাড়াও কি ছিল? ক্যাপিটেশন, ভিংটিএমএ, গ্যাবেল, এইডস, করভি। ক ভয় বিভস্ত লিখে আবার ক র ভয়স্য দেওয়া হয়, একই বিষয়। বানালিতে লদ বা ভদ, টাইথ বা টাইথ। প্রত্যেকটা কর কি কর আমাদের জানতে হবে। পরীক্ষার শর্ট প্রশ্নের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দুটো থেকে তিনটে করের নাম পরীক্ষায় তুলিয়ে দেয়, সুতরাং আমাদের জানতেই হবে। এরপর ক্যাপিটেশন কি ছিল? ক্যাপিটেশন ছিল মাথা পিছু উৎপাদন কর। উৎপাদন কর। এরপর ভিংটিএমএ। ভিংটিএমএ কি ছিল? ভিংটিএমএ ছিল আয়কর। মনে রাখবে, ভিংটিএমএ হলো আয়কর। গ্যাবেল কি? গ্যাবেল হলো লবণ কর। এইডস কি বলো? কেউ বলো? এইডস হলো মদ বা তামাকের উপর, মদ বা ও লিখতে পারো, তামাকের উপর ধার্য কর। এরপর আসছি করভি। করভি কি? এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কর। এখানে মোস্ট ইম্পর্টেন্ট কি কি থাকবে? ক্যাপিটেশন, টেইলি, করভি, টাইদ। চারটে কর মোস্ট ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে মনে রাখতে হবে, এছাড়া বাকিগুলো মনে রাখতে হবে। করভি কি? করভি ছিল ফ্রান্সে বেগার শ্রম দেওয়ার একটা প্রথা চালু ছিল। কিরকম বেগার শ্রম? সরকারি কাজে বেগার শ্রম। অর্থাৎ যখন সরকারি কোনো রাস্তাঘাট নির্মাণ হবে, সরকারি কোনো ব্রিজ নির্মাণ হচ্ছে, কি রাজার রাজপ্রাসাদ নির্মাণ হচ্ছে, কি সামন্তবাবুর কোনো কাজ চলছে, সেই রকম কাজে জনগণকে, জনগণ বলতে এখানে তৃতীয় সম্প্রদায়কে বোঝানো হচ্ছে, তৃতীয় সম্প্রদায়কে বেগার শ্রম দিতে হতো, অর্থাৎ কাজের বিনিময়ে তারা কোনো টাকা পেতেন না। এই বেগার শ্রমের প্রথা ছিল করভি। বেগার শ্রম কিসে? সরকারি কাজে বেগার শ্রম। বানালিতে, বানালিতে কি ছিল বলো? এটা একটা সামন্ততান্ত্রিক কর। বানালিতে ছিল শস্য পেশাই ও মদ প্রস্তুত করার জন্য কর। সামন্তবাবুর কলে যখন শস্য পেশাই করা হতো, শস্য পেশাই ও মদ প্রস্তুত করার জন্য, মদ প্রস্তুত করণের জন্য কর। লদ বা ভদ কি? লদ বা ভদ ছিল জমি হস্তান্তর যখন হতো, জমি কেনা বেচা যখন হতো, জমি হস্তান্তরের কর। সংকীর্ণ জায়গায় লিখছি,
এত বড় চ্যাপ্টার তো সংকীর্ণ জায়গায় লিখছি, একটু কষ্ট করে তোমরা দেখে নেবে। এছাড়াও ছিল টাইট বা টাইড। টাইট বা টাইট কি? এটা দিতে হতো কাকে? যাজককে। এটি ছিল একটি ধর্মকর। সুতরাং এই সমস্ত করগুলি তৃতীয় সম্প্রদায়ের কাছ থেকে যাজক, অভিজাত এবং রাজারা আদায় করত। এই সমস্ত করগুলির মধ্যে টেইলি, ক্যাপিটেশন এবং ভিংটিএমে এই তিনটি কর ছিল প্রত্যক্ষ কর, যা রাষ্ট্রকে, তৃতীয় সম্প্রদায়কে দিতে হতো। তাহলে পরীক্ষা প্রশ্ন আছে, বিপ্লব পূর্ব ফ্রান্সের প্রত্যক্ষ কর কি কি ছিল? তোমরা বলবে কি? টেইল, ক্যাপিটেশন আর ভিংটিএমে। আর পরোক্ষ কর কি ছিল? গ্যাবেল এবং এইডস। মনে রাখবে এই পাঁচটা কর রাষ্ট্রকে দিতে হতো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। এছাড়াও কি ছিল? করভি, বানালিতে, লদ। এগুলো কি ছিল? এগুলো ছিল সামন্ততান্ত্রিক কর, অর্থাৎ সামন্ত প্রভুকে এই করগুলি দিতে হতো। তাহলে এটা কি ছিল? সামন্ততান্ত্রিক কর। সামন্ততান্ত্রিক কর। এইটি ছিল প্রত্যক্ষ কর। এই তিনটি প্রত্যক্ষ কর, টেইল, ক্যাপিটেশন, ভিংটিএমে। আর এগুলো পরোক্ষ কর, পরোক্ষভাবে এগুলো আদায় হতো। এই প্রত্যক্ষ পরোক্ষ এই দুটো কে করগুলো দিত? এগুলো তো রাষ্ট্র, রাজা। আর এইটা দিত সামন্ত প্রভু। আর শেষে আছে টাইট বা টাইট, এটা দিতে হতো কাকে? যাজক। যাজক, যাজকদের ধর্মকর দিতে হতো। সামন্ততান্ত্রিক বলতে এটা কিন্তু অভিজাত শ্রেণীর একটা ভাগ। সামন্ত কারা? অভিজাতদেরই একটা ভাগ। এছাড়াও তোমরা একটা করের নাম পাবে, যেটা তেরাজ। তেরাজ হলো একটি পথকর, মনে রাখবে, এখানে লেখা হয়নি। যাই হোক, তো ফরাসি বিপ্লবের প্রাককালে এই করগুলি প্রচলিত ছিল। এই করগুলো দিয়ে এই তৃতীয় সম্প্রদায়ের লোকের প্রায় নাভিশ্বাস উঠে যাচ্ছিল। তারা কর বহন করতে সক্ষম হচ্ছিল না। তাদের যে আয়, তৃতীয় সম্প্রদায়ের যে আয়, সমগ্র আয়, জমি জমা চাষবাস করে হোক বা অন্যান্য যে যে পেশাতেই থাকুক না কেন, মোট আয়ের রাজাকে দিতে হতো 5/4 ভাগ। বাকি 5/1 ভাগ করে থাকতো, সেই দিয়ে তাদের জীবন অতিবাহিত করতে হতো। অর্থনৈতিক কারণের মধ্যে আরেকটি কারণ হলো রাজার অমিত ব্যয়িতা। টপিকটা মনে রাখবে, রাজার অমিত ব্যয়িতা। অমিত ব্যয়িতা মানে কি গো? অমিত ব্যয়িতা হলো রাজা অকৃপণ হাতে ব্যয় করছেন, অর্থাৎ রাজার যা আয় আছে, রাজকোষে যা টাকা আছে, তার থেকে তিনি বেশি ব্যয় করতে চাইছেন বা ব্যয় করছেন। দু হাতে, অকৃপণ হাতে ব্যয় করছেন। কিরকম? একজন ঐতিহাসিকের নাম হচ্ছে কি? গুডউইন। ঐতিহাসিক গুডউইন বলছেন, ভার্সাই রাজসভায় প্রায় 18,000 রাজ কর্মচারী নিযুক্ত ছিল, যার মধ্যে প্রায় 500 জন ছিলেন রানীর দাসদাসী। রানীর দাসদাসী আছেন 500 জন। ভাব, রানীর কি 500 জন দাসদাসী প্রয়োজন? 10 জন, 20 জন ঠিক আছে, 50 জন ঠিক আছে। 500 যদি অতিরিক্ত যে দাসদাসী, অতিরিক্ত যে কর্মচারী রাখার ফলে রাজকোষ থেকে বিরাট পরিমাণ একটা টাকা খরচ হয়ে যাচ্ছে। অথচ রাজা আয় তো বাড়েনি। রাজা যদি আয় থাকতো ঠিক আছে, রাজার আয় কমছে। কারণ কি? যাজক, অভিজাত কোনো কর দিচ্ছে না। তৃতীয় সম্প্রদায় সামান্য ভূমি আছে, 20%, 25% ল্যান্ড আছে, সেই জায়গা থেকে করটা আদায় করছে। তাহলে রাজা অকৃপণ হাতে ব্যয় করছে। ব্যয় করার ফলে রাজার যে রাজকোষ ধীরে ধীরে শূন্য হয়ে আসছে। এরপর আসছে কি না? বৈদেশিক ঋণ ভার। আচ্ছা, এর আগে একটা যুক্ত করতে হয় যুদ্ধ, একটা যুদ্ধ, বৈদেশিক যুদ্ধ বিগ্রহ। ফ্রান্সের রাজা সরোসলুই বিপ্লবের পূর্বে, যখন অর্থনৈতিক অবস্থা প্রায় তলানিতে ঠেকে গেছে, সেই সময় বিভিন্ন যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়ে পড়ে। প্রয়োজন নেই, অথচ সেই সব যুদ্ধে তিনি লিপ্ত হয়ে যাচ্ছেন। রাজা কোন কোন যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়ে পড়ে? পরীক্ষা প্রশ্ন আসে। বলবে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, অস্ট্রিয়ার উত্তরাধিকারী যুদ্ধ প্রভৃতি যুদ্ধে রাজা যুক্ত হয়ে পড়ে। এই সকল কারণে প্রচুর পরিমাণ একটা টাকা রাজকোষ থেকে বেরিয়ে যায়। অথচ সবসময় মনে রাখবে, রাজার ভার কিন্তু শূন্য হয়ে গেছে প্রায়। এই সমস্ত কারণে একে যাজক শ্রেণী, অভিজাত শ্রেণী কর দিচ্ছে না, তার উপর রাজার একটা বিরাট পরিমাণ খরচা রাজ পরিবারের জন্য হচ্ছে, অর্থাৎ রাজ্য চালাতে, দেশ চালাতে গিয়ে বিপুল পরিমাণ খরচা হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে যুদ্ধ বিগ্রহের খরচ। এত খরচ করতে গিয়ে রাজকোষ ফাঁকা হয়ে যায়, আর রাজকোষে টাকা নেই। এমন পরিস্থিতিতে রাজা কি করে দেশ চালাবে? রাজার কিছু উপায় নেই। তখন কি হবে? টাকা শেষ হলে কি করতে হয়? ধার করতে হয়, ঋণ করতে হয়। রাজা সরোসলুই বিদেশ থেকে ঋণ করছে, ঋণ করে দেশ চালাচ্ছে। তাহলে ভাবো কি অবস্থা হয়েছে ফ্রান্সে। এবং দেখা যায় একটা সময় দেশের যে মোট আয়, রাজকোষে যে টাকা কর বাবদ, বিভিন্ন কর বাবদ আসছে, সেই করের 50% শুধু চলে যাচ্ছে ঋণ শোধ করতে, লোন শোধ করতে শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, পরের টপিকে আসি। পরের টপিক হচ্ছে কি? শিল্পের উৎপাদন বৃদ্ধি ও বুর্জোয়াদের উত্থান।
অর্থনৈতিক কারণে, ফরাসি বিপ্লবে অর্থনৈতিক কারণ হিসেবে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো শিল্পের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এই সময় বলেছে আগে, এই বুর্জোয়া শ্রেণীর হাতে বেশ কিছু টাকা পয়সা জমা হয়েছে, যারা বড় বড় শিল্পপতি, যারা বড় বড় কলকারখানার মালিক, তাদের হাতে টাকা পয়সা জমা হয়েছে। তারা শিল্পের উৎপাদন বাড়াচ্ছে। শিল্পের উৎপাদন বাড়ালে কি হবে? তাদের বেচা কেনা বাড়ছে, তাদের হাতে বেশ কিছু টাকা পয়সা জমছে। এই টাকাকে তারা আরো বড় ব্যবসায় কাজে লাগাতে চাইছে। পাশাপাশি এরা কি চাইছে না, আমাদের অর্থাৎ বুর্জোয়া চাইছে কি, তাদের যেন সামাজিক একটা মর্যাদা প্রতিষ্ঠা হয়। এই রাজা থাকলে, ফ্রান্সে এই রাজারা থাকলে তাদের সামাজিক মর্যাদা কোনোদিনই হয়তো প্রতিষ্ঠা পাবে না। এই আশঙ্কা থেকে তারা চাইছে কি, সিস্টেমের একটা পরিবর্তন ঘটুক। তাহলে হাতে টাকা থাকলে তারা তো ক্ষমতা চাইবে, একটা রাজনৈতিক ক্ষমতা হোক, সামাজিক ক্ষমতা হোক, প্রতিপত্তি এটা চাইবেই। তারা চাইছে সিস্টেম পাল্টাতে, এবং বিশেষত আমরা ফরাসি বিপ্লবে দেখতে পাই এই বুর্জোয়া শ্রেণী কিন্তু বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে। তার সঙ্গে যুক্ত হচ্ছে যাজক, অভিজাত এবং তৃতীয় সম্প্রদায়, অন্যান্য অত্যাচারিত, নিপীড়িত লোকজন বা জনগণ। তো এই গেল মোটামুটি ভাবে ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ বা বিপ্লব পূর্ব ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা। এরপরের টপিকে আসবো আমরা ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ বা বিপ্লব পূর্ব ফ্রান্সের রাজনৈতিক অবস্থা। এখানে রাজনৈতিক অবস্থায় বা রাজনৈতিক কারণে প্রথমেই যেটা বলবো সেটা হলো, এই ফরাসি রাজারা, রাজা ষোড়শ লুই, রাজা পঞ্চদশ লুই এবং রাজা চতুর্দশ লুই, প্রত্যেকেই ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী ছিলেন। অর্থাৎ তারা মনে করতেন যে রাজা, অর্থাৎ রাজা চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই, এনারা মনে করতেন যে ঈশ্বর তাদের পাঠিয়েছে, তাদের উপর ঈশ্বরের হাত আছে, ঈশ্বরের তারা আশীর্বাদ ধন্য। জনগণকে শাসন করার জন্য দূত হিসাবে ঈশ্বর এই সমস্ত রাজাদের পাঠিয়েছে। সুতরাং তারা তাদের কাজের জন্য জনগণকে কোন রকম জবাবদিহি করতে বাধ্য নন। এইরকম একটা ধারণায় রাজারা বিশ্বাসী ছিলেন। এবং রাজারা তো প্রচন্ড অহংবোধ ছিল তাদের মধ্যে, বলেইছি তাদের মধ্যে একটা অহমিকা ছিল। তারা যে উক্তিগুলো করেছিল, তাদের উক্তিগুলির মধ্য দিয়ে সেই কথাটি প্রকাশ পেয়েছে। তো কেন ঈশ্বর প্রদত্ত ক্ষমতা বিশ্বাস ছিল বলছি, ফ্রান্সের একটা নিয়ম ছিল যে প্রতি বছর স্টেট জেনারেল বলে একটি সভা হতো। সেই স্টেট জেনারেলের সভায় যাজক শ্রেণী, অভিজাত শ্রেণী এবং তৃতীয় সম্প্রদায়, প্রত্যেক সম্প্রদায় থেকেই ভোট পাওয়া ব্যক্তিরা সেই সভায় যোগ দিত এবং দেশ কিভাবে পরিচালিত হবে সেই দেশের নিয়ম কানুন ঠিক করত, কর ব্যবস্থা ঠিক করত, এই সমস্ত যাবতীয় কাজ, জনগণের সমস্যার কথা তুলে ধরতো। এই সমস্ত কাজগুলি স্টেট জেনারেলে হতো। সেই স্টেট জেনারেলের সভা প্রায় 175 বছর ধরে বন্ধ করে দিয়েছে। বলছে সভাটা বা কিচ্ছু প্রয়োজন নেই, আমি যেটা বলবো, রাজা বলছেন আমি যেটা বলবো সেটাই আইন, আমার ইচ্ছাই আইন। রাজা ষোড়শ লুই বলছেন, আবার রাজা চতুর্দশ লুই বলছেন আই এম দ্য স্টেট, আমি রাষ্ট্র। সুতরাং এই সমস্ত কারণেই বুঝতে পারা যায় রাজা ভগবান প্রদত্ত বা ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী। তিনি স্টেট জেনারেলের সভা বন্ধ করে দিয়েছে। এরপর যে টপিকটা বলবো সেটা হলো, রাজা ছিলেন স্বৈরাচারী, অর্থাৎ ফ্রান্সে স্বৈরাচারী রাজতন্ত্র বিদ্যমান ছিল। কিরকম স্বৈরাচারী না, রাজা যেটাই মনে করতেন নিজের মতো করে নিজের ইচ্ছাটাকে রাষ্ট্রের উপর চাপিয়ে দিতেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই শোষণ, নিপীড়ন এবং অত্যাচারের শিকার হতেন এই তৃতীয় সম্প্রদায়ের লোকেরা। এবং তৃতীয় সম্প্রদায়ের লোক বা সেই সমসাময়িক ঐতিহাসিকরা বলছেন রাজতন্ত্র ছিল কর আদায়ের যন্ত্র বিশেষ। এছাড়াও রাজতন্ত্র ছিল স্বৈরাচারের প্রতিমূর্তি, অর্থাৎ নিজেদের স্বৈরাচার, সংযুক্ত আচার, মানে নিজের কথা, নিজের যে আচার সেটাই তারা রাষ্ট্রের উপর চাপিয়ে দিত। এর সঙ্গে কেন স্বৈরাচার, আরো দুটো দেখো টপিক আছে এর মধ্যে। লেতর দা ক্যাসে, লেতর দা গ্রেস, এই দুটো ফ্রান্সে আইন ছিল, রাজা প্রচলন করেছিলেন। একই আইন লেতর দা ক্যাসে, কোনো ফরাসি ভাষা, ফ্রান্সের ভাষা। তো লেতর দা ক্যাসে কি, লেতর দা ক্যাসে হলো এমন একটি আইন যে আইনে বলা ছিল যে রাজা যদি মনে করেন তাহলে যে কোনো ব্যক্তিকে বিনা অপরাধে তাকে গ্রেপ্তার করতে পারবে এবং তার কোনো বিচার না করে তাকে দীর্ঘদিন আটকে রাখতে পারবে। এমন একটা অমানসিক আইন ফ্রান্সে প্রচলিত ছিল যার নাম হলো লেতর দা ক্যাসে। লেতর দা ক্যাসে একটা গ্রেপ্তারি পরোয়ানা, বিনা বিচারে আটকে রাখার একটা গ্রেপ্তারি পরোয়ানা। অপরদিকে আর তার পরিপূরক আইন কি ছিল, লেতর দা গ্রেস। লেতর দা গ্রেস কি, এই আইন ঠিক তার উল্টো। এখানে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনোভাবে সাজা পান, আইনের চোখে দোষী প্রমাণিত হন, রাজা ইচ্ছা করলে তাকে আবার বেকসুর খালাস করে দিতে পারে।
তাকে সব অপরাধ থেকে মুক্ত করে দিতে পারে। তাহলে এই দুটো আইন থেকে তোমরা বুঝতে পারবে যে ফ্রান্সে কি ধরনের স্বৈরাচারী রাজতন্ত্র প্রচলিত ছিল। এর সঙ্গে কি যুক্ত হয়েছে? এর সঙ্গে যুক্ত হয়েছে রাজ কর্মচারীদের শোষণ। রাজার নাম করে অভিজাত শ্রেণী, সামন্ত প্রভুরা এরা কি করছেন? তৃতীয় সম্প্রদায়ের মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ কর আদায় করছে। বলছে রাজা বলেছে, রাজা বলেনি, তবু রাজার নাম করে এরা বিপুল পরিমাণ কর আদায় করছে বিভিন্ন অছিলায়। হ্যাঁ, সামন্তবাবু ছেলের অন্নপ্রাশন, ছেলের বিয়ে, কি কোনো অন্য রাজ্যের কোনো কাজ আছে সেই সবে তারা একটা টাকা তুলছে, কর তুলছে। এই তৃতীয় সম্প্রদায় নিপীড়িত মানুষগুলোর কাছ থেকে কর তুলছে। এই রাজকর্মচারীদের একটা অংশের নাম ছিল ইন্টেন্ডেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট কথা পরীক্ষায় পড়ে, ইন্টেন্ডেন্ট কারা? ইন্টেন্ডেন্ট হলো রাজস্ব আদায়কারী কর্মচারীদের নাম ছিল ইন্টেন্ডেন্ট, রাজস্ব আদায়কারী। ফ্রান্সের রাজস্ব আদায়কারী কর্মচারীদের নাম ছিল ইন্টেন্ডেন্ট, খুব পরে পরীক্ষায়। আচ্ছা, আরেকটি রাজনৈতিক কারণ কি ছিল না? ফ্রান্সের বিচার ব্যবস্থা ছিল 4 নম্বর পয়েন্টে, বিচার ব্যবস্থা ছিল প্রহসনমূলক। প্রহসনমূলক মানে কি? প্রহসন কোনটাকে বলে? হাস্যকর। হাস্যকর বিচার ব্যবস্থা কেন না? এই অভিজাত শ্রেণী যাদের হাতে প্রচুর পরিমাণ টাকা আছে, এরা কি করছে? বিচারক যে পদগুলো কিনে নিচ্ছেন টাকা দিয়ে, ঘুষ দিয়ে কিনে নিচ্ছেন, তাদের কাছ থেকে যারা আমলা আছে তাদের কাছ থেকে টাকা দিয়ে কিনে নিচ্ছেন, এবং তারা তাদের নিজেদের সুবিধা মতো আইন না হওয়া সত্ত্বেও সেটাকে আইনের নাম করে বিচার করছে নিরীহ মানুষদের, তৃতীয় সম্প্রদায়ের নিরীহ মানুষদের উপর সমস্ত কর বা সমস্ত অন্যায় চাপিয়ে দিচ্ছেন এই বিচার ব্যবস্থার মধ্য দিয়ে। সুতরাং বলা যায় ফ্রান্সের বিচার ব্যবস্থা ছিল প্রহসনমূলক। সুতরাং এগুলি হলো ফ্রান্সের বা ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ। এই সমস্ত অমানসিক অত্যাচারের প্রতিবাদে মানুষ একসময় সংঘবদ্ধ হতে শুরু করে, এবং সংঘবদ্ধের পরিণাম ছিল এই 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব। এরপরে যেটা আসবো আমরা, সেটা হলো ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা। এই সমস্ত অত্যাচার তো হচ্ছে, ফ্রান্সে তো অত্যাচার হচ্ছে, তো অত্যাচারগুলিকে চোখে সাধারণ মানুষ তো ভাবছে হ্যাঁ রাজার হাতে ঈশ্বর প্রদত্ত ক্ষমতা আছে, রাজার কথাটাই হয়তো আইন, এগুলি হয়তো দেশের নিয়ম। তারা ভাবতে শুরু করেছে, একটা দীর্ঘ 5টা 7টা প্রজন্ম ধরে দেখে আসছে এটাই হচ্ছে, তারা ভাবতে শুরু করছে। কিন্তু এক সময় তাদের চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছে কারা? এগুলো ভুল আঙুল দিয়ে দেখে দিচ্ছে এই দার্শনিকরা। সুতরাং ফরাসি বিপ্লবের দার্শনিকদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ঐতিহাসিক তেইন বলছেন ফ্রান্স দর্শনের বিষ পান করেছিল। কোন ঐতিহাসিকের মন্তব্য প্রশ্ন আছে, লিখবে ঐতিহাসিক তেইন বলছেন ফ্রান্স দর্শনের বিষ পান করেছিল। দার্শনিকরা সমস্ত ঘটনাকে মানুষের চোখের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এগুলো অন্যায় হচ্ছে, এগুলো ভুল হচ্ছে। সেরকমই এক দার্শনিক যার কথা প্রথমেই আমাদের বলতে হবে, তিনি হলেন মন্তেস্কু। মন্তেস্কু কে ছিলেন? মন্তেস্কু ছিলেন পেশায় একজন উকিল, কিন্তু অন্য ধারে তিনি ছিলেন আবার দার্শনিক। তিনি প্রথম ফরাসি বিপ্লবের বা বিদ্রোহের ধ্বজা তুলে ধরেন। কি করে না? তার লেখনীর মধ্য দিয়ে। তিনি কিছু গ্রন্থ রচনা করেছেন, কিছু বই রচনা করেছিলেন। এছাড়াও তিনি ফ্রান্সের ক্ষেত্রে ইংল্যান্ডের মতো করে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, অর্থাৎ রাজা থাকবে শুধুমাত্র আইনি, রাজার কোনো বাস্তব কাজ থাকবে না। নিয়মতান্ত্রিক, রাজাকে সম্মানে রাখা হবে কিন্তু রাজার কোনো বাস্তব কাজ থাকবে না, জনগণ দেশ পরিচালনা করবে, এই মতবাদে তিনি বিশ্বাসী ছিলেন। এছাড়াও তিনি ক্ষমতা বিভাজন নীতির কথা তিনি বলেছিলেন। ক্ষমতা বিভাজন মানে আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ, তিনটের পৃথকীকরণের প্রয়োজনীয়তা তিনি সর্বপ্রথম তুলে ধরেন। তিনটে বিভাগ যদি একই ব্যক্তির হাতে থাকে তাহলে দেশের শাসন ব্যবস্থার মধ্যে স্বৈরাচারিতা এসে যাবে, কেউ কারোর সঠিক বিচার করতে পারবে না। সুতরাং এগুলি প্রত্যেক দেশে বিভাজন করা প্রয়োজন আছে, এই কথা বলেছিলেন মন্তেস্কু। তার লিখিত দুটি বিখ্যাত গ্রন্থ কথা আমরা পড়ব। দুটি বিখ্যাত গ্রন্থ হলো দ্য স্পিরিট অফ লজ এবং দ্য পার্সিয়ান লেটার। তাহলে গ্রন্থটির নাম মনে রাখবে, দ্য স্পিরিট অফ লজ, দুই হচ্ছে পার্সিয়ান লেটার, দ্য পার্সিয়ান লেটার। এই দুটি গ্রন্থের মধ্য দিয়ে তিনি ফরাসি বিপ্লবে বা বিদ্রোহের ধ্বজা তুলে ধরেন। তিনি এগুলি যাজকদের কঠোর সমালোচনা করেন। স্পিরিট অফ লজ গ্রন্থে তিনি এই গ্রন্থে তিনি রাজার যে ঈশ্বর প্রদত্ত বা ভগবান প্রদত্ত ক্ষমতা তার তীব্র সমালোচনা করেন, এবং দ্য পার্সিয়ান লেটার গ্রন্থেও তিনি প্রচলিত যে সমাজ কাঠামো আছে, ফ্রান্সের প্রচলিত সমাজ কাঠামো, তার উপর কুঠারাঘাত করেন। এই ছিল মোটামুটি মন্তেস্কুর সংক্ষিপ্ত অবদান। এরপরের যে দার্শনিক তিনি হলেন কি? ভলতেয়ার। ইনিও, এই দার্শনিকও কিছু গুরুত্বপূর্ণ বই লিখেছিলেন। হ্যাঁ, তিনি পেশায় ছিলেন নাট্যকার, কবি, প্রাবন্ধিক, আবার ঐতিহাসিক। তিনি ফ্রান্সের যে স্বৈরাচারী রাজতন্ত্র ছিল সেই স্বৈরাচারী রাজতন্ত্রের
কঠোর সমালোচনা করেন। তিনি বলেন এই রাজতন্ত্র জনগণকে শুষে নেওয়ার, জনগণকে শোষণ করা একটা যন্ত্র বিশেষ। তিনি দুটো বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন, তার নামগুলি হলো কাদিদ, এগুলো ফরাসি নাম, নামগুলো একটু অড লাগবে কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবং দ্বিতীয় বই হলো লেতর ফিলোজফিক। তাহলে ভলতেয়ার লিখিত দুটি গ্রন্থের নাম লেখো 2 নম্বর প্রশ্নের। তোমরা কি লিখবে? কাদিদ এবং লেতর ফিলোজফিক। এই দুই গ্রন্থের মধ্য দিয়ে ভলতেয়ার কি করলেন? ভলতেয়ার মানুষের অন্ধবিশ্বাসের মূলে কুঠারাঘাত করলেন। এছাড়াও সবচেয়ে যে ইম্পর্টেন্ট দার্শনিক, যাকে নিয়ে অনেক শর্ট প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্নতে এসেই থাকে, তিনি হলেন কে? রুসো। রুসোর পুরো নাম কি? জ্যাকুইস রুসো। তাকে আবার ফরাসি বিপ্লবের ঝড়ের সমুদ্র পাখি বা ফরাসি বিপ্লবের জনক এই সকল নামে অভিহিত করা হয়। পরীক্ষায় প্রশ্ন আসবে ফরাসি বিপ্লবের ঝড়ের পাখি কাকে বলা হয়? তোমাকে লিখতে হবে কি? জ্যাকুইস রুসো। আবার যে প্রশ্ন আছে রুসোর পুরো নাম কি, বলেই গেলুম জ্যাকুইস রুসো। আবার এটা প্রশ্ন আসতে পারে ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয়? তিনি হলেন রুসো। রুসো, দার্শনিক রুসো দুটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন, যার মধ্যে প্রথমটি হলো কি? অরিজিন অফ ইনইকুইটি, অর্থাৎ অসাম্যের সূত্রপাত। অসাম্যের সূত্রপাত এই গ্রন্থে তিনি কি দেখান? এই গ্রন্থে দেখান তিনি যে মানুষ স্বাধীন সত্তা নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু রাষ্ট্র তাকে নানান শৃঙ্খলে আবদ্ধ করে রাখে। এই কথাটি তিনি এই সমস্ত বিশেষত তৃতীয় সম্প্রদায়ের লোকের কাছে তিনি তুলে ধরেন। যখন লোকজন এসব শুনছে, লোকজন বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন গ্রন্থে এই জিনিসগুলো পড়ছে, লোকের মুখে প্রচারিত হচ্ছে, তখন কিন্তু লোকজনের মধ্যে একটা বাস্তব সত্য জাগরিত হচ্ছে। তাহলে আমরা এতদিন যা জানতাম সেগুলো ভুল জানতাম। এরা তো বিশিষ্ট ব্যক্তি, এরা যখন জানাচ্ছে এদের মতবাদটা ঠিক। রাজা আমাদের এতদিন টুপি পরিয়ে রেখেছে, আমাদেরকে সত্যের মুখোমুখি হতে দেননি। যাই হোক, এরপরে তিনি আরেকটি বিখ্যাত গ্রন্থ লেখেন, যার নাম হলো কি? রুসো লিখিত বিখ্যাত গ্রন্থের নাম হলো কি? কন্ট্রাক্ট সোশিয়াল। বাংলায় বললে সামাজিক চুক্তি। পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসে সামাজিক চুক্তি গ্রন্থের লেখক কে? বা কন্ট্রাক্ট সোশিয়াল, সোশ্যাল কন্ট্রাক্ট বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রন্থে বলা আছে। যাই হোক, মধ্যে কথা মনে রাখবে কন্ট্রাক্ট সোশিয়াল বা সামাজিক চুক্তি। এই গ্রন্থে তিনি কি বলেন? এই গ্রন্থে তিনি বলেন একটা বিখ্যাত উক্তি করেন, যেটা ফ্রান্সের জনগণের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। তিনি বলেন একটা চুক্তির মধ্য দিয়ে রাজার সৃষ্টি হয়েছে। কি চুক্তি? না, রাজার উচিত কি? জনগণের নিরাপত্তা বিধান করা, জনগণকে সুশাসন দেওয়া এবং সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করা, এটা হলো রাজার কর্তব্য। রাজা যদি সেটা করতে ব্যর্থ হয়, তাহলে যেহেতু জনগণ চুক্তির মধ্য দিয়ে রাজার সৃষ্টি করেছে, জনগণের ক্ষমতা আছে রাজাকে সিংহাসন থেকে নামিয়ে দেওয়া। এত বড় একটা কথা, রাজতন্ত্রের বিপক্ষে, জনগণের সপক্ষে। জনগণের মন তো উদ্বেলিত হয়ে যায়, তারা জানতে পারে যে তাদের জীবনে এত দুঃখ কষ্টের জন্য রাজা দায়ী, সুতরাং রাজাকে তারা ক্ষমতাচ্যুত করতে পারেন। তাদের মধ্যে একটা ঝড়ের সৃষ্টি, তাদের মনের মধ্যে একটা উন্মাদনা সৃষ্টি হয়। সেই উন্মাদনা সৃষ্টি করেন কে? রুসো। তার কোন গ্রন্থের মধ্য দিয়ে? দ্য কন্ট্রাক্ট সোশিয়াল বা সামাজিক চুক্তির মধ্য দিয়ে। এই গেল মোটামুটি মন্তেস্কু, ভলতেয়ার, রুসোর পরিচয়। এছাড়াও একজন দার্শনিকের কথা না বললেই নয়, তিনি ছিলেন ডেনিস দিদরো। এই দার্শনিক বিশ্বকোষ রচনা করেন, এনসাইক্লোপিডিয়া। তিনি বিশ্বকোষটি মোট খুব সম্ভবত 35টি খণ্ড, মতান্তরে আবার 17টি খণ্ডে বিশ্বকোষ রচনা করেন। তিনি ফ্রান্সের সমাজ, রাজনীতি এবং অর্থনীতির নানা ত্রুটি বিচ্যুতি এই বিশ্বকোষের মধ্য দিয়ে তুলে ধরেন এবং জনগণ সেগুলি পড়ে তাদের যে বাস্তব সত্য কি, কি হওয়া উচিত, এই সম্পর্কে তারা অবহিত হয়। দার্শনিকদের ছাড়াও ফ্রান্সের একটি গোষ্ঠী তৈরি হয়েছিল, তাদের নাম হচ্ছে কি? ফিজিওক্র্যাট। ফিজিওক্র্যাট কারা? পরীক্ষা প্রশ্ন আছে। ফিজিওক্র্যাট হলো, এরা ছিল মুক্ত ও অবাধ বাণিজ্যে বিশ্বাসী। অবাধ বাণিজ্যে বিশ্বাসী। এরা মনে করতেন যে ব্যবসা বাণিজ্যের উপর রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ বা নিষেধাজ্ঞা থাকা উচিত নয়। ব্যবসা বাণিজ্য স্বাভাবিকভাবে স্বতন্ত্রভাবে পরিচালিত হওয়া উচিত। এই ধারণার অন্যতম ব্যক্তিত্ব কে ছিলেন? অন্যতম ব্যক্তিত্ব ছিলেন অ্যাডাম স্মিথ। ফিজিওক্র্যাটের নাম বললে বলবে অ্যাডাম স্মিথ, কেনে, কুয়েসনে, এই সমস্ত বিখ্যাত ব্যক্তিরা ছিলেন এই ফিজিওক্র্যাট সম্প্রদায় ভুক্ত। সুতরাং এই গেল মোটামুটি ভাবে ফরাসি বিপ্লবের কারণ বা বিপ্লব পূর্ব ফ্রান্সের অবস্থা এবং প্রাক বিপ্লবের কিছু প্রশ্নোত্তর। এছাড়াও কিছু শর্ট প্রশ্ন যেগুলো এর মধ্যে আমি বলিনি অথচ পরীক্ষায় আসে, এই বিষয়টা থেকে, এই ফরাসি বিপ্লবের কারণ বা প্রাক ফরাসি বিপ্লবের যে অবস্থা, এগুলো থেকে কিছু প্রশ্ন আসে।
সেগুলো হলো প্রোলেতারিয়েত বলতে কাদের বোঝায়, পরীক্ষায় প্রশ্ন আসে। তো উত্তরে কি বলবে না, প্রোলেতারিয়েত হলো ভবঘুরে বিপ্লব পূর্ব ফ্রান্সের ভবঘুরে শ্রমিক শ্রেণীকে বলা হতো ভবঘুরে শ্রমিক শ্রেণী, শ্রমিকদের বলা হতো প্রোলেতারিয়েত। নেক্সট আরেকটা প্রশ্ন আছে, দ্য ওয়েলথ অফ নেশন এই গ্রন্থের লেখক কে? ওয়েলথ অফ নেশন গ্রন্থের লেখক হলেন কে? অ্যাডাম স্মিথ, বিশিষ্ট অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ। পরে যেটা একটা প্রশ্ন, শর্ট প্রশ্ন বা মাল্টিপল চয়েস প্রশ্ন, যে কোনো প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য থার্ড এস্টেট এই প্রশ্ন, এই গ্রন্থের লেখক কে? এই গ্রন্থের লেখক হলেন কি, নামটা মনে রাখবে, অ্যাবে সিএস। তাহলে দুটি গ্রন্থের কথা বললাম, কি কি এখানে, এই দার্শনিক গ্রন্থ ছাড়াও যেগুলো ঐতিহাসিক গ্রন্থ, দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থের লেখক হলেন অ্যাডাম স্মিথ। হোয়াট ইজ দ্য থার্ড এস্টেট তৃতীয় সম্প্রদায় কি? এই গ্রন্থের লেখক হলেন কি, কে? অ্যাবে সিএস। পরের একটা প্রশ্ন আছে, 2 নম্বরের প্রশ্ন আছে, কোন দুই আন্তর্জাতিক ঘটনা ফরাসি বিপ্লবকে প্রভাবিত করেছিল? মানে কোন দুটি বিদেশি ঘটনা, আন্তর্জাতিক মানে অন্য দেশের কথা বোঝায়, কোন দুটি আন্তর্জাতিক ঘটনা ফরাসি বিপ্লবকে প্রভাবিত করেছিল? একটা বলবে কি আমেরিকার, এক হচ্ছে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, আর স্বাধীনতা যুদ্ধ, আর একটা হচ্ছে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব, ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব, গৌরবময় বিপ্লব, মনে রাখতে হবে কথাগুলি। তাহলে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ এবং ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব। ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব কত খ্রিস্টাব্দে ছিল? 1688 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বিপ্লব পূর্ব ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন কে? বলো, প্রশ্ন তো অনেকেই তোমরা জানবে। বিপ্লব পূর্ব ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন কোন ব্যক্তি? ব্যক্তির নাম হলো কি ভলতেয়ার, রাজনৈতিক কারাগার বলেছেন ভলতেয়ার। আর বিপ্লব পূর্ব ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন কে? ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ। ফ্রান্সের যে রাজপ্রাসাদের কথা আমরা পড়ছি, রাজার রাজপ্রাসাদের কথা পড়ছি, সেই রাজপ্রাসাদের নাম কি ছিল? রাজপ্রাসাদের নাম ছিল টুইলারিস প্রাসাদ, টুইলারিস প্রাসাদ, টুইলারিস। পরের প্রশ্ন এটা আছে, জনগণের সার্বভৌমত্ব তত্ত্বের, জনগণের সার্বভৌমত্ব তত্ত্বের প্রবক্তা কে? পরীক্ষা প্রশ্ন আছে, তোমরা লিখবে রুসো, যা জ্যাকুইস রুসো, বিখ্যাত দার্শনিক রুসো। আরেকটা প্রশ্ন আছে, আরেকটা ফরাসি টার্ম আঁসিয়ে রেজিম। আঁসিয়ে রেজিম কি? আঁসিয়ে রেজিম হলো বিপ্লব পূর্ব ফ্রান্সে যে আর্থ সামাজিক ব্যবস্থা প্রচলিত ছিল তাকে ফরাসি ভাষায় আঁসিয়ে রেজিম বলা হয়। আঁসিয়ে রেজিম শব্দের অর্থ হলো পুরাতন ব্যবস্থা, পুরাতন ব্যবস্থা। এবং সমস্ত কিন্তু শর্ট প্রশ্ন, খুব খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, মেতেয়ার কাদের বলা হতো? মেতেয়ার হলো দরিদ্র ফ্রান্সে, বিপ্লব পূর্ব ফ্রান্সের দরিদ্র ভাগ চাষীদের মেতেয়ার বলা হতো, দরিদ্র ভাগ চাষী দের বলা হতো কি না মেতেয়ার। লাস্ট প্রশ্ন, ফরাসি বিপ্লবের আদর্শ কি ছিল? জনগণ যে বিপ্লব করছে তাদের সামনে কি আদর্শ আছে, কিসের জন্য করছে? তাদের ফরাসি বিপ্লবের 3টি আদর্শ ছিল, সাম্য, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, মৈত্রী এবং লাস্ট স্বাধীনতা, স্বাধীনতা। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, জানি না ভিডিওটি কেমন লাগলো তোমাদের। আমি সাধ্যমতো তোমাদের সমগ্র বিষয়টি বোঝানোর, ছবির মতো করে বোঝানোর চেষ্টা করেছি। নিচে কমেন্ট করে তোমাদের মতামত জানিও, ভালো লাগলে ভালো জানিও, খারাপ লাগলে সেটাও জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করো, একটি সাবস্ক্রাইব করতেও নিশ্চয়ই ভুলবে না। যাই হোক, পরের ভিডিও ফরাসি বিপ্লবের বিভিন্ন পর্যায় এবং তার সঙ্গে প্রশ্নোত্তর। আমি যখন পড়াবো তখন চ্যাপ্টার পড়ানোর সাথে সাথে সেই সংক্রান্ত প্রশ্নোত্তরগুলো আমি পড়িয়ে যাব, যাতে করে তোমাদের খুব সুন্দরভাবে দীর্ঘদিন ধরে সেটা মনে থাকে। আর তোমরা যদি আমার সঙ্গে কেউ যোগাযোগ করতে চাও, জানানোর জন্য বলে রাখি, আমি হুগলি জেলার মথুরাঙ্গা বাজারে পড়াই, মায়াপুর এক গ্রাম পঞ্চায়েত অফিসে অভিজিৎ স্যার বললেই আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারবে। তো সকলকে ধন্যবাদ, বাই বাই।